একটা গুরুত্বপূর্ণ ঘটনা গার্ডেন রিচের ঘটনা। বহুতল বিল্ডিং ভেঙে পড়লেন এবং মমতা ব্যানার্জি ওই ব্যান্ডেজ অবস্থায়, যিনি আপনি যে একটু আগে বলছিলেন, যিনি এসে বললেন বহুদিন ধরেই চলছে এই নিয়ম বহির্ভূত নির্মাণ। তাহলে কি করছিল রাজ্য সরকার? ফিরহাদ হাকিম, রাজ্যের কলকাতার মেয়র, তিনি বলছেন যে বাম আমলেই তো এইসব দায়। তাহলে দায় চাপিয়ে কি নিজের যে দোষটা, সেটা কি মুক্ত হওয়া যায়? আর যদি চলেও থাকে তাহলেই 15 বছর হলো কি? দেখুন, আমি একটা খুব বাংলা সোজা প্রবাদ বলি, সেটা হচ্ছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তো পাগল কেন হলো যারা এখন তৃণমূলের নেতা নেত্রীর নাম করলেন, যারা বলছেন? কারণ হচ্ছে তারা এমনভাবে ধরা পড়ে গেছেন জনসাধারণের কাছে যে তাদের সব সম্পত্তি, তাদের সব স্ফূর্তি, তাদের প্রপার্টি সব কিছু যাওয়ার মুখে। জনসাধারণের কিন্তু এই সব বিষ গেলারও একটা মাত্রা আছে। তারা বুঝতে পেরেছেন যে সে মাত্রাটা তারা অতিক্রম করেছে। আজকে দেখুন, প্রথম একটু বলে নিই যে তৃণমূল আসার পরে যেন তেন প্রকারেণ যেসব কর্পোরেশনের দখল, পঞ্চায়েতের দখল এবং আরও যে মিউনিসিপ্যালিটিগুলোর দখল নিয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে কাটমানি আহরণ। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানকার তৃণমূলী কাউন্সিলর শামস ইকবাল, তিনি কিছুদিন আগে বেশ খবরের শিরোনামে এসেছিলেন একটি 2.5 কোটি টাকা মূল্যের বেশি অ্যাস্টন ভিলা গাড়িতে করে উনি কর্পোরেশনে মিটিংয়ে এসেছিলেন। এবং তারপরে দেখা গেল অ্যাস্টন ভিলা ওনার সবচেয়ে দামি গাড়ি নয়, 5 কোটি টাকা দামের গাড়িও তার গ্যারাজে আছে। তার গ্যারাজে এসব গাড়ি থাকে। এরা হচ্ছে তৃণমূলের সম্পদ। কিভাবে টাকা করলেন? কোনো উত্তর নেই। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি প্রপার ইনভেস্টিগেশন করা হয় তাহলে তৃণমূলের কাউন্সিলরদের এবং তৃণমূলের যেসব কমিশনার ইত্যাদি আছে, মেয়রদের, কতজন তাদের ডিসপ্রপোর্শনেট অ্যাসেট ইনকাম হওয়ার কারণে জেলের বাইরে থাকবেন, সেটা কিন্তু এক হাতের কর গুনতে গুনতেই শেষ হয়ে যাবে। এতগুলো মৃত্যু এবং 3 দিন পেরিয়ে গিয়েছে। বলছি, এবার যেটা কথা সেটা হচ্ছে এই বিল্ডিংটা ফ্রন্টেজ হচ্ছে 3 ফুট এবং এখানে এই একটি নয়, আরও অনেক, সারা পশ্চিমবঙ্গ জুড়েই এগুলো হচ্ছে প্রমোটারদের দৌরাত্ম্য। এখানে জলাভূমি জমিয়ে বুঝিয়ে আর কি রাতারাতি বাড়ি করা হয়েছিল। 4 মাস আগে বাড়িটি হয়। এই বাড়ির দোতলার ভিত, দোতলার স্যাংশন, সেইখানে তোলা হলো 5 তলা। এখন অবধি আমি যা জানি 9 জন বোধহয় প্রাণ গেছে, 9 জনের, এবং আরও নিখোঁজ আছে। আমার ধারণা আরও বাড়বে এবং অনেকে হয়তো পার্মানেন্টলি ডিসেবলড হবে। এখানে আপনি যে মুখ্যমন্ত্রীর কথা বললেন, তিনি সেজেগুজে এসছেন, ফটো তুলছেন, আপনি সংবাদ মাধ্যমের ফটোগুলোর দিকে তাকিয়ে দেখুন। ওনার কিন্তু ওখানে এসে তাদের পাশে দাঁড়ানোটা বড় কথা নয়, ওনার ছবিটা যে উঠছে, ছবির দিকে তিনি হাসি হাসি মুখে তাকাচ্ছেন। অথচ অসুস্থ যে বেডে শুয়ে আছে, তার মাথার পাশে হাত বা মাথায় হাত এরকম, সেদিকে ওনার দৃষ্টি নেই। আপনি বলুন তো, এই কেমন ধরনের রাজনীতিবিদ? অনলি শোম্যানশিপ, নাথিং এলস। তারপরে বলি, ফিরহাদ হাকিমের কথা বলেছেন, উনি মেয়র হিসেবে কি দায়িত্ব পালন করেছেন? কর্পোরেশনের তো এটা দেখার দায়িত্ব। আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তার দলদাস পুলিশ কি করছিল ওখানে? আরেকটা কথা এখানে বাই বলে রাখি, এই শামস ইকবালের বাবা, তিনিও নেতা। তৃণমূল এখন অবধি কি করেছে তার, যিনি
ওপেনলি রাস্তায় একজন পুলিশ অফিসারকে গুলি করে খুন করেছিলেন। সে কেস কিন্তু নিশ্চয়ই উইথড্র হয়নি, আমি জানি না কেসের কী অবস্থা। পশ্চিমবঙ্গে এটাই, তৃণমূল করলে আপনি যা খুশি তাই করতে পারেন, আপনি মানুষ খুন করতে পারেন, আপনি শেখ শাহজাহানের কথা সবাই জানেন। এখানে আরেকটা কথা বলি, এই ভদ্রমহিলার রাজনীতি কোন পর্যায়ে গেছে, যেখানে সন্দেশখালীর মহিলারা বলছেন যে আমরা তৃণমূলই করি, এবং তাদেরকে যখন পিঠে খেতে শেখ শাহজাহান অ্যান্ড কোম্পানি বাধ্য করত, তাদেরকে এরা ওই জায়গায় যে গোলমাল হলো, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বা ফিরহাদ হাকিম যাওয়ার কোনো সময় পাননি। কিন্তু এই তথাকথিত মিনি পাকিস্তান, ফিরহাদ হাকিমের নিজস্ব এলাকা, সেখানে যখন দুর্ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে উনি এলেন। আমি মনে করি এটা দুর্ঘটনা নয়, এটা খুব স্বাভাবিক ঘটনা, এগুলো ঘটবে, আরও ঘটবে, এবং এইভাবেই পুলিশ ধামাচাপা দেবে। কোন পুলিশ? তারা এইভাবে যে বিল্ডিং উঠেছে তারা তার খবর রাখে না, তারা শেখ শাহজাহানকে 55 দিনের মধ্যেও ধরতে পারল না, শেষে হাইকোর্টের চাপে ধরার নামে যে অ্যাক্টিং হলো সেটা তো পরিষ্কার বোঝাই গেল। আমি একটা ছোট্ট একটু বিষয় জেনে নেব, আপনি শেষ কবে হুগলিতে গিয়েছিলেন? এই কারণে জিজ্ঞেস করছি, হুগলিতে যাওয়ার পরেই রচনা ব্যানার্জি, তৃণমূলের এই লোকসভা প্রার্থী, তিনি কিন্তু গিয়েই বলছেন সংবাদ মাধ্যমকে, হুড়হুড় করছে কারখানা আর ভুড়ভুড় করছে ধুয়ো, কারখানার চিমনি ধুয়োয় একেবারে সে সারা হুগলি, উনি নাকি হুগলিময় দেখে যাচ্ছেন, কারখানা আরও হবে, দিদি থাকলে আরও হবে। শেষ কবে আপনি হুগলি গিয়েছিলেন এবং এত কারখানা, এত ধুয়ো হুগলিতে দেখা গেছে? আপনার প্রশ্নটাকে আমি একটু বোধহয় যেটা অ্যাকচুয়াল ঘটনা একটু পাল্টে দিতে চাইছি। উনি হুগলির ক্যান্ডিডেট হয়েছেন, এবং ক্যান্ডিডেট হয়ে, তৃণমূলের ক্যান্ডিডেট, ওনার দিদির ক্যান্ডিডেট, তো ওনাদের যে চরিত্র, ওনাদের যে মানে জনসাধারণকে যে চোখে দেখেন, সেটা ওনার একটা কথাতে পরিষ্কার, যে হুগলির মানুষ লাকি যে উনি দাঁড়িয়েছেন। এত ঔদ্ধত্য পৃথিবীতে অন্য কোনো এই ভোটের উমেদার কোনো ক্যান্ডিডেটকে বলতে শোনা যায়নি। আমি জানি না এটা ঔদ্ধত্য না নির্বুদ্ধিতা, জনসাধারণ তার বিচার করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, প্রশ্নটা এলো হুগলি নিয়ে নয়, প্রশ্নটা আমার যতদূর মনে হয় সিঙ্গুর নিয়ে। আপনি সিঙ্গুরের ব্যাপারে, এবং উনিও সিঙ্গুরের কথা বলেছেন। এবারে সিঙ্গুরে আমি এর মধ্যে কবে গিয়েছি বলতে পারি, গত 10 তারিখ মার্চ মাসের, সেদিন ওখানে একটা স্কুলে আমাকে একটা ওই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমি গিয়েছি, দেখেছি। পরবর্তীকালে যতদূর মনে হয় রচনা ব্যানার্জি এই কথাটা বলেছেন 17 তারিখ, উনি 17 তারিখে ওখান দিয়ে আসার সময় দেখেছেন, বা 16 তারিখে দেখেছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে 16 তারিখ একটি বিশেষ কারণে আমাকে সিঙ্গুরের ওপর দিয়ে বর্ধমানে যেতে হয়েছিল, সেখানে আমি দেখেছি। আবার 17 তারিখ বিকেলবেলা আমি যখন বর্ধমান থেকে ফিরি, ওই রাস্তা দিয়ে ফিরেছি, সিঙ্গুরে যে টাটাদের জমি, যার ক্যারেক্টার পাল্টে গেছে, ওনার দিদি সেই সর্ষে ছড়িয়ে নাকি ছড়িয়ে সেখানে কোনো ফসল ফলাতে পারেননি। সিঙ্গুরে এখন আগেও যেটা ছিল, কিছু কিছু ওই যে কি বলবো আপনাদের, ওই যে ওই ইমিটেশন গয়না টয়নার কিছু মানে ওখানে তৈরি হতো। সিঙ্গুরে ভালো মিষ্টি তৈরি হয়, কিন্তু চিমনিওয়ালা কারখানা এগুলো সিঙ্গুরে একটাও দেখিনি। আমার মনে হয় ভদ্রমহিলা এত বেশি এফিশিয়েন্ট যে উনি যখন হুগলির দিক থেকে কলকাতায় ফিরছেন, সিঙ্গুরটা রাস্তার ডান দিকে না বাঁ দিকে সেটাও জানেন না। ডান দিকে সিঙ্গুর পড়বে, বাঁ দিকে কয়েকটি বহু পুরনো কারখানা আছে, কিন্তু ধোঁয়ায় ধোঁয়া হওয়ার কোনো ব্যাপার নেই। 1 নম্বর, কারণ আমি তো 17 তারিখে বিকেল 4টে সাড়ে 4টের সময় ওখান দিয়ে পাস করেছি। আচ্ছা, আবার বলি যে ধুলো কিছু উঠছিল, কারণ সেটা ডাইভারশান অফ রোড, রাস্তা ব্রডেন হচ্ছে, রাস্তার ডাইভারশান হচ্ছে, সেইগুলোর জন্য হতে পারে। আমি জানি না উনি কি এসি গাড়িতে আসছিলেন কি না,
না হলে উনি ধুলো পেয়েছেন, বা এসি গাড়িতে হলো উনি কাঁচের ফাঁক থেকে ধুলো দেখেছেন। আসলে ওরা তো মানে আলাদা জগতের লোক, ওরা ওই সব রং টং মেখে যেসব অভিনয়ের জগতে যেরকম শেখানো বুলি বা শেখানো স্ক্রিপ্ট নিয়ে অভিনয় করেন, ওনাকে হয়তো কেউ লিখে দিয়েছে এই স্ক্রিপ্ট যে এভাবে বলতে হবে, উনি সেটা বলে ফেলেছেন, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আর এদের কথাবার্তা এখন সাধারণ জনসাধারণের মনে আর কিন্তু রাগের উদ্রেক করে না, এটা একটা কৌতুকের উদ্রেক করে মাত্র। একেবারেই তাই। আমার একেবারে শেষের দিকে চলে এসেছি। একেবারে তমলুক লোকসভা কেন্দ্রে যদি আমি একটু দেখি, দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হয়েছে তৃণমূলের মুখপাত্র, এবং উল্টো দিকে দেওয়াল লেখা হয়ে গিয়েছে অভিজিৎ গাঙ্গুলি, যদিও এখনও বিজেপি সেই লিস্ট ঘোষণা করেনি দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা। সেক্ষেত্রে দেবাংশু এক অদ্ভুত যুক্তি দেখিয়েছে, 61-র সঙ্গে 21, এ ধরনের একটা নবীন প্রবীণ যে আমাকে ডাকলে সবসময় পাবেন, বিষয়টা কি তাই হয় আদৌ? 61-র সঙ্গে 21 ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। যদি এটা বয়সের ব্যাপার হয়ে থাকে তাহলে তো দেবাংশুর মানে ক্যান্ডিডেচারই বাতিল হওয়া উচিত, কারণ 21 বছর বয়সে আমার যতদূর ধারণা ভারতীয় সংবিধান অনুযায়ী কেউ পার্লামেন্টের ক্যান্ডিডেট হতে পারেন না। এই সব বালখিল্য অর্ধশিক্ষিত সব নেতাদের নিয়ে কি করে যে এই অর্থে বলেছেন যে তরুণ, যেহেতু তরুণ আমি কাজ করতে পারবো, ওনার থেকে দ্রুত আমাকে ডাকলেই পাশে পাবেন, এই অর্থটা ব্যবহার করার জন্যই একটা বয়সের নমুনার ছবি আঁকা হয়েছে। এটা সাংগঠনিক বা প্রশাসনিক বিষয় নয়। আসলে দেবাংশু এ কথাটা বলে অভিজিৎ গাঙ্গুলি নয়, তিনি চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন 68 বছর বয়সের নাকি 66 হবে হয়তো, তার মুখ্যমন্ত্রী দিকেই। তিনি পাবলিকলি বলেছেন চটি খেতে খুব ভালো, চটি চাটা খুব ভালো, চটি খুব স্বাদের। তো সেই চটি যিনি পড়েন তাকেই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমি বলছি তো যে 61 যদি কাজ করতে অপারগ হয়, 66 কীরকম কাজ করে সেই নিয়ে দেবাংশু একটি বিবৃতি দিক দেখি, দেবাংশুর বুদ্ধি টুদ্ধি সব বেরিয়ে যাবে। এইসব বালখিল্য চামচাদের দিয়ে একটাই উদ্দেশ্য, উনি কি করলেন সেটা হচ্ছে দেবাংশুকে বলি দিলেন। কোন জায়গায়? তমলুকে। উনি খুব ভালো করেই জানেন এই দিদিমণি এবং তার মানে যেটা আমি বলি তৃণমূল এখন তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা হরিশ মুখার্জি স্ট্রিটের একটা ফ্যামিলির প্রাইভেট লিমিটেড কোম্পানি। জনরোষে পড়তে হয়েছিল দেবাংশুকে এই গতকাল। হ্যাঁ, এবং আমার কাছে যতদূর খবর আছে যে ওখানকার যে তৃণমূলের লোকজন তারাই দেবাংশুকে মেনে নেয়নি, এবং আমি তো মনে করি সেই তাদের উদ্দেশ্যে আমি এই বার্তাটি দিতে চাই যে দেবাংশু কিন্তু চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে তার মুখ্যমন্ত্রীর দিকে। একজন অপদার্থ মহিলা 66 বছর বয়সে কি করে মুখ্যমন্ত্রিত্ব করেন, দেবাংশুর মতো ছেলে সেখানে অনেক বেশি যোগ্য মুখ্যমন্ত্রিত্বের পক্ষে, এটাই বোধহয় দেবাংশুর বক্তব্য ছিল। একদমই তাই। আমি একদম ছোট্ট করে একটা জেনে নেব, রাজ্যের মানুষের শারীরিক অসুস্থতার জন্য তারা হসপিটালে যায়, সরকারি হসপিটালের উপর ভরসা করে। একদমই এই স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি আমি দেখি, ফার্স্ট এইড করা গেল না, মুখ্যমন্ত্রী আহত হলেন তার বাড়িতে, এবং এসএসকেএম বলছে পেছন থেকে একটা ঠেলে দেওয়ার মতন একটা প্রসঙ্গ সামনে এনেছে সে এসএসকেএমের রিপোর্ট, এবং রক্ত মুছে দেওয়া তো গেলই না, এবং ছবি তোলা হলো সেকেন্ডের মধ্যে, সে ছবি ভাইরাল হয়ে গেল। তাহলে ওই রক্তটা কি একেবারে রাজনীতির অঙ্গ হিসেবে ব্যবহার করার জন্য টুইটটা করলেন, নাকি তাকে দ্রুত আরও চিকিৎসা করা উচিত ছিল রক্ত ঠক্ত মুছিয়ে, যেটা আমরা ফার্স্ট এইড করে থাকি? কি মনে হয়? দেখুন, আমি যতটুকু মেডিকেল সায়েন্সের আমার জ্ঞান আছে আমার ডিগ্রি অনুযায়ী আমি কয়েকটা কথা এখানে বলতে চাই। প্রথমত হচ্ছে যে কেউ যদি পড়ে যান ওইভাবে পেছন থেকে ধাক্কা পেয়ে সামনে, এবং তার কপাল যদি ফাটে মাঝখানে, তার নাকের যে সুউচ্চ জায়গাটা সেটার উপরে আঘাত লাগবে বেশি। দিস ইজ নাম্বার ওয়ান। আপনি একটু লক্ষ্য করে দেখুন, নাকের
এক পাশে একটা ছোট কাঁটা আছে এবং এই কাঁটাগুলো কিন্তু শার্প। আর মানুষের সাইকোলজি কি, রক্ত বেরোলে প্রথমেই সে রক্তটা বন্ধ করতে চাইবে, হয় তিনি নিজে অথবা বাড়িতে তার, যে তিনি যখন বাড়িতেই ঘটনাটি ঘটেছে বাড়ির লোকেরা করবে। যে ছবিটা আমি দেখলাম সেটা হচ্ছে যে রক্ত বেরোতে দেওয়া হয়েছে এবং এমন রক্ত বেরোয়নি যে মুখটুক সব ফুলে গেছে, শুধু একটা দিক থেকে ধারা একটা নেবে এসছে এবং মাথার পেছন দিকে কিছু কাপড় দেওয়া আছে যেখানে এই রক্তটা যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে জমে যায় এবং ডিসকালার্ড হয়, সেই ডিসকালার্ড হওয়ার পরেই ছবিটা কিন্তু নেওয়া হয়েছে। ইট ইজ নট ফ্রেশ ব্লাড, দিস ইজ নাম্বার ওয়ান, দেখানোর জন্য ছবি। তারপরে তাকে নিয়ে যাওয়া হলো SSKM-এ। মাঝ রাস্তায় কোনো ডাক্তার তাকে দেখেননি, কোনো নার্সিং তিনি পাননি, একটা অদ্ভুত ব্যাপার। ওয়েল, মাথায় যখন লেগেছে নিশ্চয়ই ওখানে MRI করবে বা অন্তত কনকাকশান কিছু হয়েছে কি না দেখে নেবে, ফাইন। তারপর তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি বাড়ি চলে এলেন এবং এখন বেরিয়ে পড়ছেন। এবং আরেকটা জিনিস দেখুন, যেখানে কেটেছিল উনি যখন ওই বিশেষ জায়গায় ওই কি বলে বাড়ি ভাঙলো, সেখানে উনি যখন, হ্যাঁ গার্ডেন রিচে, তিনি যখন দেখতে গেলেন, আপনারা দেখুন ওনার যে ছবি, ওখানে কিন্তু যে ব্যান্ডেডটা লাগানো আছে ওটা কিন্তু কপালের মাঝখানে নয়, সাইডে। অদ্ভুত। এবং গার্ডেন রিচের যে আহতরা হাসপাতালে আছে, উনি তাদের দেখতে গিয়ে আহতর দিকে তাকাচ্ছেন না, তাকাচ্ছেন ক্যামেরার দিকে সরাসরি ফেস করে। এখানেই উদ্দেশ্য পরিষ্কার, এটাই এদের নীতি, জনসাধারণকে বুদ্ধু ভাবা, নিজেদেরকে বুদ্ধিমান ভাবা এবং আত্মকেন্দ্রিক সুখ সম্পত্তি বাড়ানোর জন্য বিভিন্ন পদকে ব্যবহার করা। এটাই সাম টোটাল অফ দিস রাজনীতি।